তো সবাই আশা করি ভালো আছো, ভালোভাবে সব প্রিপারেশন চলছে। আমার লাইভ ক্লাসে যে ভিডিওসগুলো চলে তারই একটা ভাস্ট বড় পার্ট আজকে নিয়ে এলাম কোয়ান্টাম মেকানিক্সের একেবারে ভেরি বেসিক ফার্স্ট ক্লাস, পুরোপুরি ফ্রি, এক্সক্লুসিভলি অ্যাভেলেবল অন দিস ইউটিউব ফ্রম টুডে। তো তোমরা কি করো, ঝটপট জিনিসটাকে দেখে নাও আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কেমন লাগলো। কোয়ান্টাম মেকানিক্সের মেইন স্টার্ট হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের গল্প থেকে, অর্থাৎ যখন পার্টিকেলের ডুয়েল নেচার ইনভেন্ট হলো। একটুখানি ব্যাপারটাকে ইজিলি বলছি, হোয়াট ইজ অ্যাকচুয়ালি ডুয়েল নেচার, ভালোভাবে বুঝবি। এটা আমি আগেও বলেছিলাম, যারা আগের ক্লাস করেছিস অর্থাৎ সেমিস্টার 2 এর ক্লাস যারা করেছিস তারা এই জিনিসটা জানিস। আমি কিন্তু ওয়েভ যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে আমি প্রথমে এইটাকে একটা ওয়াটার হিসাবে ভাবছি, ঠিক আছে? ইটস আ কমপ্লিটলি স্টিল ওয়াটার, কোনো জলের মধ্যে কিন্তু আমি কোনো রকম কিছু এখানে করিনি। জল পুরো কমপ্লিটলি স্টিল আছে, কোনো পুকুর বা কোনো জায়গার যে জল আছে কমপ্লিটলি স্টিল আছে, হাওয়া বা অন্য কোনো কারণে সেটা নড়ছে না। এবার তুই কি করলি, আমাদের যথারীতি কোনো জিনিসকে স্টিল দেখলে পছন্দ না, এবার কাটি করা স্বভাব বাঙালির, তো এখানেও সেই একই গল্প হবে। এখানে কি করবে না, এখানে একটা ঢিল ফেলে দিলাম পুকুরের মধ্যে, পাতি একেবারে বাচ্চাদের লেভেলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে তুই একটা ঢিল ফেলে দিলি পুকুরের মধ্যে, যেই জলের মধ্যে ঢিলটা পড়লো, ইউ আর অ্যাকচুয়ালি গিভিং দ্য এনার্জি টু দ্যাট। ঢিলটাকে তুই নিশ্চয়ই হাতে তুলেছিস, দ্যাট মিনস পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়েছে। সেটাকে ছেড়েছিস আর একটু ভেলোসিটি দিয়ে ছেড়েছিস, দ্যাট মিনস হাই কাইনেটিক এনার্জি নিয়ে সেটা নিচয় নামছে। আমরা জানি অ্যাকর্ডিং টু কনজারভেশন ল অফ এনার্জি, এনার্জি কখনো ডিস্ট্রয় হবে না, সো ইট ক্যান বি কনভার্টেড ইনটু অ্যানাদার ফর্ম। তো সেই ফর্মটা কি হলো না, জলের মধ্যে ইট ইজ ক্রিয়েটিং আ সেন্সেশন। হ্যাঁ, ওয়েভ তো তৈরি হচ্ছে, বাট ওয়েভ ইজ নাথিং বাট আ সেন্সেশন অ্যাকচুয়ালি। প্রথমে যেই ঢেউটা এরাম যাবে, পরের ক্ষণেই সেই ঢেউটা আবার এরাম যাবে, অর্থাৎ এইভাবে একটা শক ওয়েভ টাইপের এগিয়ে যেতে শুরু করবে। ইফ ইউ নোটিস ওয়ান থিং, যে পার্টিকেলটা বা H2O মলিকিউলের ক্ষেত্রে যে H2O মলিকিউলটা এখানে ছিল, সে তার জায়গাতেই আছে, সে তার জায়গাতেই আছে, শুধু ওয়াই অ্যাক্সিসের দিকে তার ডিসপ্লেসমেন্ট হয়েছে। অ্যান্ড আফটার দ্যাট ইটস এগেইন ক্রসিং দ্য মিন পজিশন, SHM এ পড়েছিলাম আমরা, ইটস এগেইন ক্রসিং দ্য মিন পজিশন, মানে এই পজিশনটা ক্রস করে সে নিচের দিকে নেমেছে। তো আমার বলার বক্তব্য, পার্টিকেল, মিডিয়ামের পার্টিকেল, সেটা যেখানে থাকে সেখানেই সে স্টিল থাকে, অনলি along y axis সে ভাইব্রেট করে, এক্স অ্যাক্সিস ওয়াইজ কিন্তু সে মুভ করে না। তাহলে এক্স অ্যাক্সিস ওয়াইজ কি মুভ হয় না, এক্স অ্যাক্সিস ওয়াইজ মুভ হচ্ছে ওয়েভটা। সো হোয়াট ইজ ওয়েভ? সো ইট ইজ কাইন্ড অফ আ সেন্সেশন which transmitting the energy from one to another without displacing the particle of the medium। যে এখানে ডুয়েল নেচার তৈরি হলো, ডুয়েল নেচার অফ ম্যাটার। কারণ ম্যাটার যখন গ্রুপ ভেলোসিটিতে আমরা দেখি, ইট ইজ অ্যাক্টিং লাইক আ ওয়েভ। আবার যখন আমরা পার্টিকেল ভেলোসিটি লক্ষ্য করি, তখন ইট ইজ অ্যাক্টিং লাইক আ পার্টিকেল। এটা তো আমরা জলের ক্ষেত্রে বুঝলাম। তুই বলবি স্যার জলের ক্ষেত্রে আবার কি, ও তো ঠিকই আছে, ক্লাসিক্যাল মেকানিক্স ফলো করছিস। ইয়েস, ইট ইজ ফলোইং ক্লাসিক্যাল মেকানিক্স রাইট নাও, বাট এই কেসগুলোই যখন আমরা ফোটন পার্টিকেল, এছাড়া আরও অনেক পার্টিকেল পরে বেরোবে, লেপটনস অ্যান্ড হেড্রনস বলি আমরা একসাথে ক্যাটেগরি করে তাদের, তার মধ্যে ইলেকট্রনও আছে। তো এই সমস্ত পার্টিকেলের ক্ষেত্রে সেম নেচার শো আপ হয়, যেটা আমি এক্ষুনি বোঝালাম, সেম নেচার শো আপ হয়, বাট দে আর নট ফলোয়িং ক্লাসিক্যাল মেকানিক্স। দ্যাট ইজ দ্য বিগ রিজন ওভার হিয়ার। তো যার জন্য আমরা পুরো ব্যাপারটাকে নতুন একটা মেকানিক্সের ফরম্যাটে নিয়ে আসবো, উইচ ইজ নোন অ্যাজ কোয়ান্টাম মেকানিক্স। এখানে অনেকগুলো প্রিন্সিপাল আসবে যেটা আজও আমাদের অজানা। আমরা খালি কোয়ান্টাম মেকানিক্সের বিভিন্ন ফিল্ড খুঁজে যাচ্ছি, ফিল্ডগুলো জাস্ট এক্সপ্লোর করে বার করছি, কিন্তু ফিল্ডে কি হচ্ছে এখনো কিন্তু আমাদের কাছে পুরো ধোঁয়াশা, ক্লিয়ার নয়। সব কটাই পুরো স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটির ওপরে চলছে কোয়ান্টাম মেকানিক্স। সেই অনুযায়ী আমরা কাজ করব। তবে ব্যাপারটাকে খুব ইজিভাবে আমরা শুরু করতে চলেছি উইথ হাইড্রোজেন অ্যাটম। জিনিসগুলো আমাদের জানা জিনিস, সেইগুলোকেই আমরা এখন এক্সপ্রেস করব। প্রথমেই আসছে আমাদের যেটা, সেটা হচ্ছে বোরস পস্টুলেট। ক্লাস 12-এ আমরা লাস্টের দিকে পড়েছিলাম বোরস পস্টুলেটস।
বোর কি বলেছিল? স্যার বোর তো বোর করে দিয়েছিল। না, বোর করেনি, বোর করা ছাড়াও কাজ করেছিল। বোরেরই আসল গল্প ছিল এখানে। বোর বলেছিল around the nucleus the electron will revolve in a particular orbit where it will neither radiate any energy nor absorb any energy, and that orbit will be known as its stationary orbit. পাতি কথায় যেখানে ইলেকট্রনটা চুপচাপ বসে থাকবে, না এনার্জি দেবে না এনার্জি নেবে, এমন একটা অরবিট যদি ইলেকট্রন সেই অরবিটে ঘোরে, তাহলে সেটাই তার স্টেশনারি অরবিট। সোজা কথায় তার ঘর, সেফ হাউস, যেখানে সে স্টেবল থাকবে, তার নিজস্ব অরবিট। এটা তো গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথায় বলছে এবারে যদি সেই ইলেকট্রনটাই হায়ার টু লোয়ার অরবিটে যেতে চায়, তাহলে সে আপার থেকে লোয়ারে জাম্প করবে। এখানে সে এনার্জি ছাড়তেও পারে অর এনার্জি অ্যাবজর্ব করতেও পারে। তাতে সে কত এনার্জি অ্যাবজর্ব করবে, তার জন্য কি হবে, এনার্জিটা কি হিসাবে বেরোবে, সেই সব ব্যাপারে জানতে হবে। তো আশা করি প্রথম কথাটা ক্লিয়ার, যে ইলেকট্রনগুলো একটা নিজস্ব অরবিট, একটা পার্টিকুলার অরবিটে থাকে। আমাকে এবার তোরা অ্যান্সার দে, নিউক্লিয়াসের কাছের যে অরবিটসগুলো হয়, আমি নাম দিয়ে দিচ্ছি, চল একটুখানি এই আইডিয়াটা ক্লিয়ার করা দরকার, নাহলে পরে তোরাই আমাকে গালাগাল দিবি যে স্যার এই জিনিসটা বোঝালেন না, এই জিনিসটা কনফিউজ হয়ে মরছি। কে, এল, এম, আর আরেকটা বাইরে থাকলে এন, ঠিক আছে? আমি তোদের একটাই কোয়েশ্চেন করব, which orbits having higher energy and which one having lower energy? কোনটা হায়ার এনার্জির অরবিট, কোনটা লোয়ার এনার্জির অরবিট? কে ইজ দ্য হায়ার, এন ইজ দ্য লোয়ার, দেবজিৎ বলছে। বাদ বাকি সবাই, আমি কিন্তু বলিনি ও ঠিক বলেছে কি ভুল। অয়নও তাই বলছে, বাদ বাকি অর্ণব তাই বলছে, বাদ বাকি কেউ কিছু K is higher, N is আচ্ছা, কে ইজ হায়ার, এন ইজ লোয়ার, তাই তো? ভেরি নাইস। চলো, এন ইজ হায়ার, অন্বেষা বলেছে এন ইজ হায়ার, চলো এক্সেপশন এসছে একটা, এন ইজ হায়ার, ওকে। বাদ বাকি সব সেম, কে এর ওপর ভোট বেশি পড়েছে, এন একটা ভোট পড়েছে। চলো সাসপেন্স ক্রিয়েট করব না, ডাইরেক্ট বলি, আমি যখন প্রশ্নটা করলাম তোদের পাল্টা প্রশ্ন হওয়া উচিত ছিল, স্যার এনার্জি তো দুটো হয়, কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি, আপনি কোনটা বলছেন, কোন এনার্জির ভিত্তিতে বলছেন? আর এই দুটোর চক্করে আমরা কনফিউজ হয়ে মরি পুরোপুরি আমাদের কোয়ান্টাম মেকানিক্সে। এই জিনিসটা যদি ক্লিয়ার করে রাখিস, কোয়ান্টাম মেকানিক্স বুঝতে একটু অসুবিধা হবে না। আমি কি বলছি, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির ভিত্তিতে। প্রথমে আমি কাইনেটিক এনার্জি দিয়ে বোঝাই। কাইনেটিক এনার্জি অর্থাৎ একটা পার্টিকেল যে সব থেকে কাছে আছে, সে কাইনেটিক এনার্জি তার বেশি হবে। ছোটবেলা থেকে করে আসছি, আউটার মোস্ট যে ইলেকট্রন হয় তাকে বার করা ইজি হয়, রাইট? যত রিয়াকশন, যত বন্ড ফর্মেশন, আয়নিক বল, কোভ্যালেন্ট বল, সব আউটার মোস্ট ইলেকট্রন দিয়ে হয়। তাকে বার করা ইজি। ইজি মানে কি, তার মধ্যে এনার্জি ধরে রাখাটা কম, তো তাকে বার করা ইজি। এটাই তো ছোটবেলা থেকে পড়ে এসেছি। তাহলে লাস্টেরটা লো হবে, এখনো ফাইনাল বলিনি, শুনবি, লাস্টেরটা লো হবে আর সব থেকে কাছেরটা হাই হবে। আমাদের ধারণা তো এইটাই যে একেবারে কাছেরটা নিউক্লিয়াস তার আকর্ষণ ক্ষমতা, দ্য অ্যাট্রাকশন পাওয়ার দিয়ে, এখানে অ্যাট্রাকশন পাওয়ার দিয়ে সব থেকে কাছে টেনে রেখেছে, আর যে অ্যাট্রাকশন পাওয়ার যার সাথে লো, সে সব থেকে দূরেরটা। দুটো কথা বলবো, ভালোভাবে শুনবি, তাতে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সব থেকে কাছের যে আছে তার ভেলোসিটি, অ্যাঙ্গুলার বলতে পারিস অথবা লিনিয়ার বলতে পারিস, তার ভেলোসিটি সব থেকে বেশি। আর সব থেকে দূরে যে আছে তার ভেলোসিটি সব থেকে কম। তাহলে কাইনেটিক এনার্জি সব থেকে কাছেরটার, কে এর কাইনেটিক এনার্জি সব থেকে বেশি, এন এর কাইনেটিক এনার্জি সব থেকে কম। তুই নিজেও জানিস যে সূর্যের চারিদিকে কাছে যে প্ল্যানেটটা আছে সে তাড়াতাড়ি চক্কর লাগায়, দ্যাট মিনস কি, দ্যাট মিনস তার ভেলোসিটি বেশি। আর যে সব থেকে দূরে আছে তার সূর্যের চারপাশে চক্কর লাগাতে বেশি টাইম লেগে যায়, কারণ তার ভেলোসিটি সব থেকে কম। সো এইভাবেও ভাবতে পারিস যদি তোর প্রবলেম হয় অন্যভাবে ইলেকট্রনের দিক থেকে ভাবার। এটা কাইনেটিক এনার্জির দিক থেকে বললাম, বাট আনফর্চুনেটলি আমরা কাইনেটিক এনার্জির দিক থেকে কোয়ান্টাম মেকানিক্সে ভাবি না। আমরা কোয়ান্টাম মেকানিক্সে স্টোরড এনার্জির দিক থেকে ভাবি। স্টোরড এনার্জি বলতে কার কথা বলছি, পোটেনশিয়াল এনার্জি। এবারে একটা জিনিস শো করবো, তোরা বলবি এটা আর্থ সারফেস, ঠিক আছে, আর্থ সারফেসের ওপর আমি দাঁড়িয়ে আছি। তো এখান থেকে একটা
ঢিলকে আমি ওপর দিকে ছুঁড়লাম, তো ঢিলটা এত অবধি গেল, ঠিক আছে। একই ওয়েটের আরেকটা ঢিলকে এই হাত দিয়ে ছুঁড়লাম, সেকেন্ডটা এত অবধি গেল। কোনটার মধ্যে অ্যাট দ্য ম্যাক্সিমাম হাইট পোটেনশিয়াল এনার্জি বেশি, H1 না H2? চলো অ্যান্সার আসছে 1 সবার, H1 H1 সবার, তাই একই অ্যান্সার হওয়া উচিত, H1। তো এবারে আমি বলবো তুই একইভাবে ভেবে দেখ। আচ্ছা, এখানে এই যে ঢিলটাকে ছুঁড়েছি, ঢিলটা আর পৃথিবীর মধ্যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স কাজ করছিল, এক্স্যাক্টলি তাই তো। নিউক্লিয়াসের মধ্যে একটা ইলেকট্রনকে আমি যদি এখানে রাখি, তাদের মধ্যে কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, তাহলে ইলেকট্রনটাকে আমি যত দূরে নিয়ে যাব তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি বাড়বে না কমবে? এক্স্যাক্টলি বাড়বে, রাইট অ্যান্সার। তাহলে পোটেনশিয়াল এনার্জি বাড়বে। তো এই ধারণা দিয়ে তুই নিজে আমাকে বল কোন অরবিটের পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে? এন, ভেরি নাইস, সবাই তাই স্যার বলছে, এন অরবিটে। ভেরি গুড, এন এর, এন অরবিটের পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে। অডিওতেও অ্যান্সার দিতে পারিস, সবাই লিখছে মানে এই না যে তোকেও লিখতে হবে, অডিওতে বলতে পারিস, ঠিক আছে। তো এন এ সব থেকে বেশি পোটেনশিয়াল এনার্জি, তাহলে এইটা ক্লিয়ার করো, সবার এই জিনিসটা ক্লিয়ার করো। এখনো বলছি, যার যে বোঝনি এটা বুঝে নাও, এরপরে আমি কিন্তু এনার্জি নিয়ে কথা বলবো, হুট করে বলে চলে যাব যে এই এনার্জিটা বেশি এটা কম, তখন কিন্তু হাফ বুঝবে হাফ বুঝবে না, গল্প হয়ে যাবে। তো তার থেকে বেটার এখনই ক্লিয়ার করে নাও, যদি না বুঝে থাকো, এখনো টাইম দিচ্ছি। ব্যাপারটা ঠিক ইলাস্টিকের মতো, জানিস তো, যত দূরে টানবি তত ইলাস্টিকের মধ্যে পোটেনশিয়াল এনার্জি বেশি হবে। তো এবারে কোয়ান্টাম মেকানিক্সে আমরা কোনটার কথা বেশি বলবো? পোটেনশিয়াল এনার্জির কথা। তো কামিং ব্যাক টু দ্য বোরস থিওরি, বোরস পস্টুলেটস। বোর কি বলেছে না, এমন একটা অরবিটে ইলেকট্রন ঘুরবে যেখানে সে কোনো রকম এনার্জি ছাড়বেও না, এনার্জি নেবেও না। দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস দ্যাট ইজ নোন অ্যাজ ইটস স্টেশনারি অরবিট। ঠিক আছে, খুব ভালো কথা। সেকেন্ড কথা কি বলেছে? সেকেন্ড কথা বলেছে যে স্যার, এই যে অরবিটগুলো আছে, এই অরবিটে একটা ইলেকট্রন হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে জাম্প করতে পারে। এবারে আমি কিন্তু পোটেনশিয়াল এনার্জির রেসপেক্টে বলছি, ওকে, পোটেনশিয়াল এনার্জির রেসপেক্টে বলছি। তাহলে হায়ার অরবিট স্যার কোনটা? না স্যার, এই এম অরবিটে যদি একটা ইলেকট্রন থাকে, সে এল অরবিটে জাম্প করলো, তাহলে এম অরবিটে থাকা ইলেকট্রনটার এনার্জি তো বেশি ছিল, সে এল অরবিটে যখন আসবে তার যে এক্সেস এনার্জিটা, সেটা তখন সে রেডিয়েট করে বার করে দেবে, এক্স্যাক্টলি বাইরে বার করে দেবে। আচ্ছা, ইন হুইচ ফর্ম ইট উইল এক্সট্র্যাক্ট দ্য এনার্জি? ইন দ্য ফর্ম অফ রে। আচ্ছা, রে কি নাম জানি না তো রেটার, তো আমরা যেটা জানি না সেটা কি ধরে নিই? এক্স ধরি অঙ্কে, তাহলে এরও নাম কি হবে? এক্স রে। আর এক্স্যাক্টলি এইভাবেই এক্স রের নাম হয়েছিল। তো এবারে বুঝতে পারলি, ইলেকট্রন যখন হায়ার অরবিট টু লোয়ার অরবিট জাম্প করবে, তখন সে তার এক্সেস এনার্জি ছেড়ে দেবে। সেই এনার্জিটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসাবে বেরোবে, যেটাকে আমরা বাস্তবে আলো বলি, অ্যান্ড এটার নাম এক্স রে। খুব ভালো কথা। স্যার উল্টোটাও তো হতে পারে, লোয়ার থেকে হায়ারেও তো যেতে পারে। এক্স্যাক্টলি, লোয়ার থেকে হায়ারেও যেতে পারে। কি করবে তখন? না স্যার, তখন তো ওর এনার্জি আরো এক্সট্রা চাই। ও যখন এনার্জাইজড হয়ে যাবে, বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, ডিপেন্ড করছে তার টোটাল এক্সপেরিমেন্ট বা তার উপর কি কন্ডিশনস আছে তার উপর, সেটা পরবর্তীকালে অনেক কন্ডিশনস দেখবো। তো এর উপরে যদি আমি সামহাউ এনার্জি প্রোভাইড করি, দ্য ইলেকট্রন উইল বি এনার্জাইজড অ্যান্ড ইট উইল মুভ অর জাম্প টু দ্য হায়ার অরবিট। তখন এ কি করলো? এনার্জি অ্যাবজর্ব করেছে, তখন এনার্জি এ অ্যাবজর্ব করেছে। তো বোর তার সেকেন্ড পস্টুলেটে এই কথাটা বলছে যে ইফ ওয়ান ইলেকট্রন উইল জাম্প ফ্রম হায়ার অরবিট টু লোয়ার অরবিট, এখানে এই যে মাইনাস সাইনটা দেখছিস, অ্যাপ্রক্সিমেটলি মাইনাস, দ্যাট মিনস আমি জানি না কোন অরবিট মানে কোন এনার্জিটা বেশি, সেই যখন যেটা বেশি হবে তখন সেটা আগে লিখবো, এটার মানে হচ্ছে তাই। যেহেতু আমি জানি না কোনটা বেশি কোনটা কম, তাই এখানে মাইনাসটা এইভাবে লিখেছি। E2 minus E1 that will come out as a form of light. তো এই যে চেঞ্জ অফ এনার্জি, দ্যাট ইজ প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি অফ লাইট। এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, এইটা একটু ফিলটা নে, দেখ, চেঞ্জ অফ এনার্জি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি বলেছি। যারা মার্ভেলের ফ্যান তাদের জন্য বলে রাখি, এটা আমি অ্যান্টম্যানের থেকে শিখেছি, তোদেরকে এই জিনিসটা বোঝাই। যখন রাস্তাঘাটে দেখবি, যখন প্রসেশন বেরোয়, যখন ভাসানে যায় লোকজন,
এরকম সেম কেস হয় প্রভাত ফেরি, যখন সেই জানিস ওই রবীন্দ্র জয়ন্তী হয় বা যে কোনো নজরুল জয়ন্তী হয়, তখন সকালবেলা লোক হাঁটে। তো সাপোজ তুই ভাব সকালবেলা রবীন্দ্রসঙ্গীত চালিয়ে কোনো পজিশন বেরিয়েছে, নিশ্চয়ই সেখানে তো কেউ নাগিন ড্যান্স করবে না। নর্মাল রবীন্দ্রসঙ্গীত লোয়ার এতে, ওই সব হাইফাই না, লোয়ার একটা এনার্জির রবীন্দ্রসঙ্গীত বাজছে আর লোকজন চুপচাপ হেঁটে যাচ্ছে, এনার্জি কম, ফ্রিকোয়েন্সিও কম। কিন্তু ধরে নে কোনো পুজো রাত্রিবেলা ভাসান যাচ্ছে, সেখানে তোর ডিজে নিয়ে যাচ্ছে, সেখানে কত হাইলি এনার্জাইজড একটা গান চালিয়েছে, আমি আর গানের নাম করছি না, তাহলে লোক তো নিশ্চয়ই প্রভাত ফেরির মতো পাঞ্জাবি পরে চুপচাপ হেঁটে যাবে না, তারা তো রাস্তাঘাটে রীতিমতো র্যান্ডম পার্টিকেলের মতো ভাইব্রেট করতে শুরু করবে। সো দ্য সেম কন্ডিশন ইজ অ্যারাইজিং, দ্য ফ্রিকোয়েন্সি উইল ইনক্রিজ। আশা করি এবার ফিলটা পেলে। তো এই কথাটাই বলতে চাইছি, যত এনার্জি তত বেশি ফ্রিকোয়েন্সি, যত এনার্জি কম তত কম ফ্রিকোয়েন্সি। তো এইভাবে আমরা রিপ্রেজেন্ট করলাম। এবার দুটোকে ইকুয়াল করতে হবে। ইকুয়াল করার জন্য যে আসবে তার নাম ছিল ছোটবেলা থেকে প্ল্যাঙ্ক। তো এইচ নিউ কি না, যে লাইটটা বেরোয়, ইটস আ এনার্জি অফ আ ফোটন। তো যে লাইটটা বেরোচ্ছে তার এনার্জিকে আমরা বলছি এইচ নিউ। আশা করি ক্লিয়ার। দ্যাট ইজ দ্য এনার্জি E2 minus E1 equal to H nu. This is the second postulate of Bohr. এত অবধি যদি কারো ডাউট থাকে বলতে পারো। আমি দুটো জিনিস শেখালাম সেকেন্ড পস্টুলেটে। একটা হচ্ছে কি না, এনার্জির দিক থেকে আমি অরবিটের তোর ভেরিয়েশন করলাম, আর বললাম কি না, আমি পোটেনশিয়াল এনার্জি দিক থেকে ভাবছি। সেকেন্ড, এনার্জি যদি চেঞ্জ হয় তাহলে কত ফ্রিকোয়েন্সির লাইট বেরোচ্ছে, ইভেন হোয়াট শুড বি দ্য ফর্মুলা ফর দ্যাট। স্যার বলছিলাম যে কাইনেটিক এনার্জি আপনি বললেন যে যত আমি লোয়ার অরবিটে যাব তত বেশি হবে আর হায়ার অরবিটে গেলে কম হবে, কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা ঠিক তার উল্টোটা। তো আমার এক তো আমি বলছি স্যার, একটা টোটাল একটা কোন অরবিটের টোটালে ওই জাম্প করলে আমার এনার্জি লস হবে আর বাইরের অরবিটে যেতে গেলে আমার এনার্জি গেইন করতে হবে, কেন যদি সে স্টেবল স্টেটে থাকে, সাম্যাবস্থায় থাকে। এবার আমি বলি টোটাল এনার্জি মানে কি রে, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, হ্যাঁ কি না? হ্যাঁ, কাইনেটিক আর তো পোটেনশিয়াল। প্রত্যেকটা অরবিটের এনার্জি কনস্ট্যান্ট, এটা কি জানিস? প্রত্যেকটা অরবিটের এনার্জি কনস্ট্যান্ট, তুই নিজে হিসাব করে দেখ। এর কাইনেটিক এনার্জি সব থেকে বেশি, পোটেনশিয়াল এনার্জি সব থেকে কম। এর পোটেনশিয়াল এনার্জি সব থেকে বেশি, কাইনেটিক এনার্জি সব থেকে কম। তো টেকনিক্যালি প্রত্যেকে, হ্যাঁ স্যার, ওটাই বললাম যে টোটাল এনার্জি তো যদি ফিক্স থাকে তো তাহলে আমার বাইরের অরবিটে যাওয়ার জন্য এনার্জি গেইন করার দরকার কি, মানে সেমই তো এনার্জি থাকছে না 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 প্রত্যেকটা না অরবিটে টোটাল না না এনার্জি। না, তুই প্রত্যেকটা অরবিটের টোটাল এনার্জি ফিক্সড আছে, এই কথাটা শোন। প্রত্যেকটা অরবিটের টোটাল এনার্জি ফিক্সড, মানে আমি তোকে হিসাব দিয়ে বলছি শোন। এটা যেমন ধর 4 জুল, এটার ধর 8 জুল, এটার ধর 10 জুল, এটার ধর 12 জুল। কিন্তু এখানে যদি দেখিস, তুই দেখবি এর 3 জুলই হচ্ছে কাইনেটিক এনার্জি, 1 জুল হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এখানে যদি তুই দেখিস যে এর 10 জুলই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, 2 জুল হচ্ছে কাইনেটিক এনার্জি। বুঝতে পারলি? এরকম হ্যাঁ কেস স্যার, বুঝতে চলছে। পেরেছি, মানে রেশিও হিসেবে একটার বেশি থাকবে একটার কম থাকবে। একদম 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 একদম, হিসাবটা এইভাবে চলছে। অনেক গল্প, সবে তো শুরু, দাঁড়া না। চল, যত ভাববি তত এখানে গল্প শুরু হয়ে যাবে। ওকে চল, তো এটা গেল সেকেন্ড পস্টুলেট। কামিং টু দ্য থার্ড ওয়ান। থার্ড ওয়ান কিছুই বলেনি, প্রথমেরটা এখানে প্রথমেরটা স্যাটিসফাই করেছে, তবে থার্ড পস্টুলেটটা আমি প্রুভ করবো। চলো দেখা যাক। এই যে একটা অরবিট, স্টেশনারি অরবিট নিয়েছি, যেখানে একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে রিভলভ করছে। তো এর যদি ডুয়েল নেচার হয়, কি বললাম, ইলেকট্রনের আমরা জানতে পারলাম যে ডুয়েল নেচার আছে, এটা ইলেকট্রন ক্লাউড হিসাবে থাকে। ইট ইজ অ্যাক্টিং অ্যাজ অ্যান ইলেকট্রন ক্লাউড। অর্থাৎ যেটা ছোটবেলা থেকে আমরা কনফিগারেশন পড়ে আসছি, এখন সেটা বলছে ভুল। এখন একটা নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা আমাকে প্রবাবিলিটি দিয়ে বার করতে হবে। একটা ক্লাউড হিসাবে আছে ইলেকট্রন, কোথায় আছে আমি জানি না। পজিশন পেলে মোমেন্টাম পাবো, মোমেন্টাম পেলে পজিশন পাবো না, আনসার্টেনিটি প্রিন্সিপাল, পরে আসবো। তো আপাতত ধরে রাখ ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ক্লাউড হিসাবে আছে। ভালো কথা। তো সোজা কথায় ওয়েভ নেচার শো করছে। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি একটা ওয়েভের যে টোটাল লেন্থ, সেটাকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করি, দ্যাট ইজ নোন অ্যাজ ওয়েভ লেন্থ, রাইট? তো এখানে ধরছি n নাম্বারস অফ ওয়েভস আছে। সো ইফ this radius is r,
then the whole circumference is 2 pi r, and that is equal to n lambda. একটার জন্য ল্যামডা, এরম n নাম্বারস অফ আছে নিয়ে n ল্যামডা। এই জিনিসটা যদি কারো বুঝতে অসুবিধে হয় বলতে পারো, রিপিট করব। দেখেন, এম ভি আর নিয়ে এলাম, এইদিকে আছে n ল্যামডা বাই 2 পাই এম ভি। এবারে একটা জিনিস এখান থেকে আমরা পাবো কি না স্যার, এখানে ল্যামডা ল্যামডা দ্যাট ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি, এইচ বাই পি, অর্থাৎ মোমেন্টাম। এটা ডি বগলি হাইপোথিসিস থেকে আসে, এটা ক্লাস 12 এ সবার জানা উচিত আশা করি, তাও আমি বলে দিলাম। দিস ইজ দ্য রিলেশন বিটুইন দ্য মোমেন্টাম অ্যান্ড দ্য ওয়েভলেন্থ ওয়্যার ইউ আর ডিসকাসিং অ্যাবাউট দ্য ডুয়েল নেচার অফ ম্যাটার। তো দেখ, আমি দুদিকে এম ভি মাল্টিপ্লাই করেছি, ল্যামডার জায়গায় এইচ বাই এম ভি বসাবো, তো এটা হয়ে যাবে এন এইচ বাই 2 পাই, ওপর নিচে এম ভি থাকছে, সো দ্যাট এম ভি উইল গেট ক্যান্সেলড টুগেদার, সো এম ভি আর লিখছি না। So this is coming as MVR equal to NH by 2 pi. তো তবে আমরা আপডেট হচ্ছি, বিএসসি তে পড়ছি আর ক্লাস 12 না, তাহলে এখানে লিখবো NH কাট। নাও হোয়াট ইজ H কাট? না এরপরে তোদের যে জার্নি শুরু হলো ইন কোয়ান্টাম মেকানিক্স, এখানে H by 2 pi কমসে কম তুই তো লাইফে 1000 বারেরও বেশি লিখবি, ঠিক আছে? তো এতবার যখন লিখতে হবে আমাদের হাত ব্যথা হয়ে যাবে, আমরা কুঁড়ে মানুষ, তো আমরা কি করেছি, h বাই 2 পাই কে h কাট হিসাবে রিপ্রেজেন্ট করে নিয়েছি। সো আশা করি এটা ক্লিয়ার, যেখানে আমরা একটা জিনিস প্রুভ করলাম দ্যাট দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম, আশা করি এটা সবার জানা আছে, MVR ইজ নাথিং বাট দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম, L দিয়ে ডিনোট করা হয়, অনেক বইতে J দিয়েও ডিনোট করা হয়, ঠিক আছে? সো দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ অ্যাকচুয়ালি n বাই 2 পাই, সরি h বাই 2 পাই অফ সাম মাল্টিপল ইন্টিগ্রাল। এবারে আসছি, এই যে বোর অ্যাটমিক মডেল, বোর এই প্রস্তাবটা দিল, বলছে যে আমরা যেমন জানি একটা প্ল্যানেট অরবিটটা কি করে মেনটেন করে, এইটাকে বোঝ। স্টাইলিশ সূর্য, তার চারপাশে পৃথিবী ঘুরছে, তাহলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, যেটা আমরা খুব ভালো মতো জানি। আর এখানে কেসটা কি হচ্ছে, পৃথিবীর দিকে যেটা কাজ করছে পৃথিবী আর সূর্যের মধ্যে, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স, G(m1 m2 by r square)। কোনো না কোনো সময় তো একবার পড়েইছো এটা। আর বাইরের দিকে কাজ করছে mv²/r, which is the centrifugal force। তো বক্তব্য হচ্ছে এই দুটো পরস্পরকে নিউট্রালাইজ করছে, অর্থাৎ ঠিক একটা ঢিলকে সুতোয় বেঁধে ঘোরানোর মতো। যখন আমি ঘোরাবো, বাইরের দিকে একটা ফোর্সকে ফিল করব, আমি ঠিক তত পরিমাণে টেনশন আমার সুতোতে মেনটেন করব। যদি না করতে পারি, ঢিলটা বাইরে ছিটকে বেরিয়ে যাবে, রাইট? তো যাতে ছিটকে না যায়, যাতে অরবিটে কন্টিনিউ মোশনে থাকে, তাতে এই দুটো ফোর্স পরস্পর সমান হতে হবে। দ্যাট ওয়াজ ফর গ্র্যাভিটেশন। এবারে যে কথাটা বলবো, দিস ইজ ফর অ্যাটমিক স্ট্রাকচার। গল্পটা কি না, ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের হতো স্যার, তাহলে একই গল্প। নিউক্লিয়াস যদি থাকে, তার চারপাশে ইলেকট্রন রিভলভ করছে ইন সাম পার্টিকুলার অরবিট। তাহলে ইলেকট্রন যে রিভলভ করছে, এদের মধ্যে কি কাজ করছে, কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স, হ্যাঁ কি না, F = 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 by r square। বাইরে কি কাজ করছে না স্যার, ওই একই গল্প, আমাদের রোটেশনাল মোশনের জন্য mv²/r, and obviously this two must be equal। এই দুটোকে ইকুয়াল হতে হবে, তবেই না আমাদের এই মোশনটা একই অরবিটে থাকবে। বেসিক জিনিস ছিল, আগেও পড়েছো, আমি আরেকবার বলে দিলাম যাতে কারো কোনো সমস্যা না হয়। এবার আমি কি করছি, একটা এলিমেন্ট নিচ্ছি, এক্স এলিমেন্ট, যার মাস নাম্বার হচ্ছে a আর অ্যাটমিক নাম্বার হচ্ছে z। ওকে, তো এবার অ্যাটমিক নাম্বার কি বলে না, নাম্বার অফ প্রোটন ইনসাইড অফ দ্যাট নিউক্লিয়াস, সেইটাই ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রনস আমরা বাইরে পাই। তাহলে এই এলিমেন্টের নিউক্লিয়াসের মধ্যে z নাম্বার অফ ইলেকট্রন, z নাম্বার অফ প্রোটনস আছে, রাইট? আর তার বাইরে চারপাশে বিভিন্ন অরবিটে ইলেকট্রন রোটেট করছে। ওকে, তো আমি যে কোনো একটা অরবিটের যে কোনো একটা ইলেকট্রনের কথা বলছি, ভালোভাবে শুনবি, যে কোনো একটা অরবিটের অফ রেডিয়াস r, যে কোনো একটা ইলেকট্রনের কথা বলছি, তার সাথে টোটাল নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন ফোর্সটা কাজ করছে সেটা কত
না স্যার F ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2। আচ্ছা Q1 মানে স্যার না যে নিউক্লিয়াসটা আছে তার চার্জের কথা বলছি, দ্যাট ইজ Ze ইনটু Q2 যেটা একটা ইলেকট্রন আছে তার চার্জের কথা বলছি, দ্যাট ইজ E। আশা করি এটা জানা আছে তোদের। কুলম যখন এই ফর্মুলাটা ডেভেলপ করে সেখানে কিন্তু Q1 Q2 এর কোনো রকম প্লাস কি মাইনাস সেইটা নেওয়া হয়নি বা নেই না, আমরা অনলি Q1 Q2 এর ভ্যালুটা লিখি যে এই নিউক্লিয়াসের মধ্যে টোটাল কত চার্জ আছে, Ze পজিটিভ চার্জ, আর সেটার সাথে বাইরের যে কোনো অরবিটে যেগুলো একটা ইলেকট্রনের মধ্যেকার যে অ্যাট্রাকশন ফোর্স সেটা হচ্ছে এইটা। এবার এই অরবিটটা মেনটেন করার জন্য এই অ্যাট্রাকশন ফোর্সটা mv²/r এর সাথে ইকুয়াল হতে হবে। সো দ্যাট শুড বি ইকুয়াল উইথ mv²/r। এত অবধি আশা করি ক্লিয়ার। দেখে নাও কেসটা হচ্ছে এবার এখান থেকে r কে বার করব, তাহলে r ক্যান্সেলেশন হচ্ছে দুদিকে, r দেখ এখানে শুধু r পড়ে আছে, প্রথমে দেখ r কাটছে, তাই Z²/4 পাই এপসাইলন নট r পড়ে আছে, এখানে পড়ে থাকছে mv²। আমি এখানে mv² আছে মানে দুটো v আছে, হ্যাঁ কি না? তো একটা v কে এইদিকে আনছি আর একটা r কে ওপরে তুলছি, এক্সচেঞ্জ অফ r, তাহলে mvr, r কে ওপরে নিয়ে গেলাম, v কে নিচে নিয়ে গেলাম, Z²/4 পাই এপসাইলন নট v। mvr মানে কি না স্যার nh কাট, এটাই তো nh কাট পার্টটা, তাই তো? mvr মানে কি ছিল টোটালি nh কাট পার্টটা। সো mvr এটাকে nh/2 ও বলতে পারি আর nh কাটও বলতে পারি। তাহলে এই পার্টে nh কাট বসিয়ে দিলাম। আচ্ছা Z²/4 পাই এপসাইলন নট v ছিল, তাহলে v টা উপরে নিয়ে যাও, nh কাট নিচে নিয়ে আসো, Z²/4 পাই এপসাইলন নট nh কাট। আশা করি ক্লিয়ার। দেখে নে এবার এই পার্টটার সাথে r এর ভ্যালু বার করতে হবে এখান থেকে। r এর অলরেডি আমরা v এর ভ্যালুটা জানি, এই ফর্মুলা থেকে নামছি এবার, ঠিক আছে? r ইকুয়াল টু কি আছে না স্যার nh কাট বাই mv। এক্ষুনি তো স্যার v বার করেছেন আপনি, তাহলে v টা বসিয়ে দিন, তাহলে nh কাট ডিভাইডেড বাই m Z² আর v টা যে বসছে উল্টো হয়ে বসছে, আশা করি সবাই বুঝতে পারছো, 4 পাই এপসাইলন নট nh কাট। তো কি আসছে না স্যার r ইকুয়াল টু n² h কাট স্কয়ার 4 পাই এপসাইলন নট ওপরে থাকছে, তলায় m থাকছে, Z² থাকছে। তুই বলবি স্যার প্রথমেই তো r বার করতে পারতেন, আমি ইন্ডিপেন্ডেন্টলি v and r কে বার করেছি, যেখানে দেখ আগের ইকুয়েশনে প্রবলেমটা এটাই ছিল যে বোথ v and r এক্সিস্ট টুগেদার। আমার চাই v এর আলাদা ইকুয়েশন, এমন কিছু নিয়ে যেগুলোর ভ্যালু আমার জানা অথবা বার করে নিতে পারবো, আর r এর আলাদা ইকুয়েশন। তো তাই আমি বার করেছি, v এর আলাদা ইকুয়েশন বেরিয়েছে এখানে, যেখান থেকে কাইনেটিক এনার্জি পেয়ে যাব, r এর আলাদা ইকুয়েশন বেরিয়েছে যেখান থেকে আমরা তোর রেডিয়াসটা পেয়ে যাব। এবার আমি যদি বলি ফর হাইড্রোজেন অ্যাটম কাজ করছি, তাহলে r দ্যাট ইজ ইকুয়াল টু n এর ভ্যালু কি হবে না স্যার হাইড্রোজেন অ্যাটমের একটাই অরবিট, তাই তো? একটাই ইলেকট্রন একটাই অরবিট, তাহলে n এর ভ্যালু স্যার 1 হবে k এর জন্য। আচ্ছা h কাট স্কয়ার থাকছে, ঠিক আছে, 4 পাই এপসাইলন নট এর ভ্যালু জানা আছে, h কাট এর ভ্যালুও সবার জানা আছে আশা করি, 6 মানে h এর ভ্যালু প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 6.626 into 10 to the power minus 34। আচ্ছা এইটা কি m, দ্যাট ইজ মাস অফ ইলেকট্রন, ইয়েস এটাও জানি। আচ্ছা এটা z, z মানে অ্যাটমিক নাম্বার ছিল, অর্থাৎ কটা প্রোটন আছে, হাইড্রোজেনের জন্য কটা প্রোটন ভাই, একটা প্রোটন আছে, অর্থাৎ z ইকুয়াল টু 1 বসবে। অ্যান্ড লাস্টলি e² দ্যাট ইজ দ্য চার্জ অফ 1 ইলেকট্রন। ব্যাস এই ভ্যালুটা বসালে কমপ্লিটলি আমার যে পার্টটা আসছে, দ্য ফার্স্ট ভ্যালু অফ রেডিয়াস অফ দ্য অরবিট, বোরস অ্যাটমিক রেডিয়াস বলে থাকি এটাকে। আশা করি সবার এটা ক্লিয়ার হলো। তো একটা জিনিস দেখ, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলায় যত n বাড়ছে তত r বাড়ছে, সেটা ন্যাচারাল না? তুই k এর জন্য, k অরবিটের জন্য n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে 1, l n এর ভ্যালু 2, m n এর ভ্যালু 3, n এর ভ্যালু 4। তো যত n এর ভ্যালু বাড়ছে r proportional to n square, দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স r এর ভ্যালু ততর স্কোয়ারে বাড়ছে।
তুই শুধু এই ভ্যালুটা বোরস ফার্স্ট অরবিটের ভ্যালুটা 0.54 অ্যাংস্ট্রম আসে মোটামুটি এর ভ্যালুটা, তাও একবার চেক করে নিবি ভ্যালুটা ক্যালকুলেট করে 0.54 অ্যাংস্ট্রমের মতো আসে এইটা। তো এই ভ্যালুটা সাথে এরপরে আমরা যদি বলি যে স্যার এটা তো এন স্কোয়ার ছাড়া ক্যালকুলেট করেছেন আপনি, আপনি তাহলে এন স্কোয়ার এ বার করেছেন, এর ভ্যালুটা এটা ধরছি। তো এবারে আপনাকে কে এল এম এন আমি যেই অরবিটটা বলি না কেন আপনি শুধু তার সেই অর্ডারের ভ্যালুটা বসাবেন, তার স্কোয়ার করবেন আর এর সাথে মাল্টিপ্লাই করে দেবেন, তাহলেই আপনি পেয়ে যাবেন সেই পার্টিকুলার অরবিটের রেডিয়াসটা। আশা করি ক্লিয়ার, বোঝাতে পারলাম। স্যার বলছি ওই এন স্কোয়ার এ যেটা লিখলেন এর মানটা তার মানে ওই 4πε0 এইচ স্কোয়ার বাই এম জেড স্কোয়ার ওই কনস্ট্যান্টের মানটা নাকি? আর আর ভ্যারিজ আছে তো এন স্কোয়ার, এবার এন স্কোয়ার এ লিখেছেন তো এ মানে ওই এ মানে এ এইচ মানে কাট এই স্কোয়ার পুরোটা, 4πε0। হ্যাঁ এই হ্যাঁ পুরোটা। পুরোটা কারণ ওই দেখ এই কনস্ট্যান্টটা। ভ্যালুস গুলো হ্যাঁ তো জানিস তুই, পুরো ভ্যালুস গুলো আমার জানা আছে। হ্যাঁ হ্যাঁ কনস্ট্যান্ট ওখানে ওটা। হ্যাঁ এটা তাও একবার দেখে নিস, যতদূর এটা 0.54 আমার মনে আছে তাই আসে, একবার চেক করে নিস ভ্যালুগুলো ক্যালকুলেট করে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে ভি এর ভ্যালু এবার দেখ, ভি এর এক্সপ্রেশন এটা এসেছিল, তাহলে ভিটাকে আর আরটাকে এত প্রায়োরিটি কেন দিলাম না, আরটা তো আশা করি বুঝে গেছিস। ভিটা এবার বার করছি জাস্ট ফর কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি এম ভি স্কোয়ার করবো, মানে স্যার এর সাথে আপনি হাফ এম আর এই গোটাটার স্কোয়ার করতে চাইছেন, জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4, এখানে 4 পাই এপসাইলন নট এর হোল স্কোয়ার এন স্কোয়ার এইচ কাট স্কোয়ার, এই জিনিসটা করতে চাইলাম। আশা করি ক্লিয়ার। একটা জিনিস খেয়াল করো, আমি বারবার কিন্তু 4 পাই এপসাইলন নট কে রেখে দিচ্ছি, কারণ আমাদের জানা আছে 4 পাই এপসাইলন নট মানে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 এর গল্প। তো এই ভ্যালুটা যেহেতু আমাদের কাছে জানা, তাই আমরা ওই ফর্মে ওকে রাখছি, যতই কাটাকুটি সম্ভব হোক আমরা কিন্তু সেটা করছি না। তো সেটাও আশা করি তোরা ফলো করবি। ওকে, তো এই পুরো গোটা জিনিসটা থেকে একটা জিনিস আমরা লক্ষ্য করব যে স্যার কাইনেটিক এনার্জি পেয়ে গেলেন। কাইনেটিক এনার্জি কত না স্যার এখানে কমপ্লিটলি জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 একটা এম থাকছে, আর আমি 2টা বাইরেই রাখছি আপাতত, 4 পাই এপসাইলন নট এর হোল স্কোয়ার এন স্কোয়ার এইচ কাট স্কোয়ার। খুব ভালো কথা। এবারে স্যার পোটেনশিয়াল এনার্জিটা বার করুন। আপনি এক্ষুনি একটু আগে বড় বড় লেকচার মেরেছেন যে দুটো এনার্জি থাকে কাইনেটিক পোটেনশিয়াল, তাহলে দুটোই করব, কেন একটা করে ছাড়ব? পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কি ছিল? আমরা ছোটবেলা বলতে ক্লাস 12 এর কথা বলছি, স্যার এটা ছোটবেলা হলো, যাই হোক। তো এখানে ক্লাস 12 এ দুটো ফর্মুলা পড়েছিলাম, একটা ছিল কুলম্ব অ্যাট্রাকশন ফোর্স যেখানে F Q1 Q2 বাই R স্কয়ার আসতো, আর একটা পোটেনশিয়ালের ফর্মুলা পড়েছিলাম মনে করে দেখ, যেখানে 1/4 পাই এপসিলন নট Q1 Q2 বাই শুধু R থাকতো। দুটোর মধ্যে পার্থক্য দুটো ছিল, একটা R স্কয়ার আর এটার R। আর একটা পার্থক্য ছিল, এখানে আমরা প্লাস মাইনাস চার্জের দেখতাম না, যদি চার্জটা প্লাস কি মাইনাস হতো আমরা কিন্তু সেটা এখানে বসাতাম না, কিন্তু যখন পোটেনশিয়াল নিতাম তখন সেখানে প্লাস মাইনাস চার্জের কি আছে কেমন আছে সেটা কিন্তু আমরা মেনশন করতাম। এটা যেন মাথায় থাকে সবার। ওকে, চলো তাহলে এখানে আমরা পোটেনশিয়াল এনার্জিটা এবার বার করি। নাও হোয়াট ইজ দ্যাট পোটেনশিয়াল এনার্জি? না ফর্মুলা একই, 1/4 পাই এপসিলন নট Q1 Q2। স্যার Q1 তো আপনি বললেন ZE। স্যার বলছি যে ফোর্সের ক্ষেত্রেও তো আমার ডাইরেকশনের জন্য প্লাস না মাইনাস এটা লাগতো। ডাইরেকশনের জন্য লাগতো। তুই কি মনে করে দেখ, যখন অঙ্ক কোনো ক্লাস 12 এ করতিস বা এই দুদিন আগেও করেছিস তুই ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমে, যে আমরা বলতাম কি প্লাস আর মাইনাস দেখে বলতাম এদের মধ্যে অ্যাট্রাকশন হবে না রিপালশন হবে, অর্থাৎ তাদের ডাইরেকশনটা বলতাম না, অ্যালং ওপি অ্যালং এবি, এই কথাটার জন্য অ্যালং আর অ্যাওয়ে। এক্স্যাক্টলি। কিন্তু এইটা কি আমরা কোনোদিন নিয়েছি Q1 Q2 এর জায়গায় প্লাস কি মাইনাস কুলম্বস অ্যাট্রাকশন ফোর্সে? না, কিন্তু পোটেনশিয়ালের ক্ষেত্রে নিতে হয়। কিন্তু ওই প্লাস মাইনাসটা নিয়ে বলতাম কি না কোন দিকে যাবে সেইটা বিচার করতাম। কিন্তু পোটেনশিয়াল ইজ আ স্কেলার কোয়ান্টিটি, যার জন্য তার ডাইরেকশন নেই। তো ওখানে তো তুই ভ্যালু আর ডাইরেকশন দুটো আলাদা করে রিপ্রেজেন্ট করেছিস, ভেক্টর ছিল বলে, ফোর্স ছিল বলে। বাট দিস ইজ রাইট নাও আ স্কেলার কোয়ান্টিটি। সো অ্যাজ ইউ ডিলিং উইথ দিস স্কেলার কোয়ান্টিটি, তো এখানে কোনো ডাইরেকশনের গল্পই নেই। সো অ্যাজ ইট ইজ, যেমন আমাকে দিচ্ছে পজিটিভ অর নেগেটিভ, আমরা তেমনই নিচ্ছি। আশা করি ক্লিয়ার, অ্যান্সার দিতে পারলাম। হ্যাঁ স্যার। ওকে,
তো এই গোটা জিনিসটা এবারে মাইনাসে আসছে, আশা করি ক্লিয়ার। সো এটা এসে গেল জেড স্কোয়ার বাই আর। তো ইপির ভ্যালু আমরা বার করে নিয়েছি, ঠিক আছে। এবারে ইপির সাথে দেখ এর দূর দূর কাকই সম্পর্ক নেই, তো আমরা কিভাবে জিনিস দুটোকে একসাথে রিলেট করব সেটা একটুখানি দেখা যাক। আচ্ছা, হাফ এমভি স্কোয়ার, স্যার এত কেন খাটছেন আপনি? এটা একটা তো ইকের ভ্যালু পেয়েছেন, ঠিক আছে, সাইডে রাখুন। আরেকটা ইকের ভ্যালু আপনি বার করতে পারেন কিভাবে, না আপনি যে মাস্টার ফর্মুলাটা প্রথমে লিখেছিলেন এমভি স্কোয়ার বাই আর, দ্যাট ইজ ইকুয়াল টু 1/4πε0 জেডি ইন্টু ই বাই আর স্কোয়ার। এটাই তো প্রথমে লিখেছিলাম, মনে করে দেখ, এই আগে যখন প্রুফটা করলাম, মনে করে দেখ, এই পার্টটার কথা বলছি, তাই তো? তো স্যার এখান থেকেও তো কাইনেটিক এনার্জির ফর্ম বেরোতে পারে অবশ্যই। তো দেখা যাক, তাহলে আর আর কাটছে, তাহলে এখানে হাফ দেখ এমভি স্কোয়ার এখানে পড়ে থাকছে, শুধু একটা এমভি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 1/4πε0 জেড স্কোয়ার বাই আর, এইটা পড়ে থাকছে, রাইট? তো এবারে সুবিধাটা কি হলো জানিস, দুদিকে শুধু হাফ নেব, তাহলে এইটা হয়ে যাবে 8πε0 জেড স্কোয়ার বাই আর। কেন করলাম, আমি তোকে দুটো ভেরিয়েশন দেখালাম, একটা আগের ফরম্যাট দিয়ে বার করতে পারছি, আর একটা বেসিক ফরম্যাট দিয়ে। সবসময় বেসিকটা দিয়ে কাজ করলে আমাদের পুরো জিনিসটা সুবিধে হয়। এত অব্দি ক্লিয়ার আশা করি। দুটো কেস দেখালাম, দেখে নাও, আলাদা করে খাতায় লিখে রাখো। এবারে টোটাল এনার্জি বার করবো, স্যার ইকে প্লাস ইপি। ওকে, ইকে কত বেরিয়েছে, না স্যার এই পার্টটা 1/2 অফ 1/4πε0 জেড স্কোয়ার বাই আর। আর ইপি কত বেরিয়েছে, না ইপিও মাইনাস অফ 1/4πε0 জেড স্কোয়ার বাই আর। তাহলে স্যার পুরোপুরি এই পার্টটাকে কমন নিলে ভেতরে পড়ে থাকছে হাফ মাইনাস 1, so that is actually coming as minus half. so আমি আর সেটাকে ওইভাবে আর না লিখে ডাইরেক্ট করছি মাইনাস 1/8πε0 জেড স্কোয়ার বাই আর। এটা কি বেরোলো, টোটাল এনার্জি। একটা জিনিস খেয়াল করে দেখ, আর এই যে কেসটা এখন করলাম পরীক্ষায় কিন্তু আসবে, ওকে, তো বি রেডি ফর দ্যাট। ই টোটাল এনার্জি বেরোলো, এই ইটা আমাদের কাইনেটিক এনার্জির সাথে ইকুয়াল দেখ, কিন্তু স্যার একটা প্রবলেম আছে, আগে মাইনাস আছে যেটা কাইনেটিক এনার্জিতে ছিল না। তাহলে কাইনেটিক এনার্জিকে যদি আমি মাইনাস দিয়ে ডিনোট করি তাহলে সেটা টোটাল এনার্জির সাথে ইকুয়াল। অর এইটা কি, পোটেনশিয়াল এনার্জি, মাইনাস আছে এখানে, মাইনাস আছে এখানে, আমি যদি হাফ বোথ সাইড মাল্টিপ্লাই করে দিই তাহলে ইট শুড বি ইকুয়াল উইথ দিস। তো দেখে বোঝা যাচ্ছে ইপি বাই 2 এর সাথে ইকুয়াল। এবার কেসটা হচ্ছে এই টোটাল এনার্জি ইজ অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু মাইনাস অফ 1/n স্কয়ার, হ্যাঁ কি না? কারণ দেখ এমটা, জেডটা, ইটা, তারপরে 4πε0 তো ছেড়েই দে, এইচ কার, এদের তো ভ্যালু জানি, তো এরা সবাই কনস্ট্যান্ট। So we can easily write that the total energy is totally inversely proportional to 1/n square. এই কথাটা ক্লিয়ার? তার মানে কি, যত n বাড়বে তত ই কমবে, তো হ্যাঁ কি না? কথাটা ঠিক বললাম? একটা জিনিস খেয়াল কর ভালোভাবে, সবাইকে বলছি, কোন জিনিস এ, যেমন আমরা ছোটবেলা পড়েছি না p proportional to 1/v, ছোটবেলা কেন, কদিন আগেও তো থার্মোডাইনামিক্সেও দেখেছিস তোরা, p proportional to 1/v। এইটা মানে কি, p বাড়লে v কমবে, খুব ভালো কথা। কিন্তু আমি যদি এখানে একটা মাইনাস সাইন এনে দিই না, তার মানে কি p বাড়লে v বাড়বে অ্যাকচুয়ালি। এই কথাটা বোঝ, এখনো ফিল পাসনি, দেখ আমি পুরো ফিলটা তোকে দেবো এখানে, মানে ইকুয়েশনের কথা বলছি। তো n ইকুয়াল টু কে এল এম এন, এই চারটের জন্য করা যাক। n এর ভ্যালু কত, k এর জন্য 1, l এর জন্য 2, m এর জন্য 3, n এর জন্য 4, তাই তো? তাহলে ই আমি কিছু একটা ধরে নিচ্ছি, ই ইকুয়াল টু কে মাইনাস কে বাই এন, আবার কে নেবো না এক্ষুনি, চেঁচাবে সব, সি নিচ্ছি, চল মাইনাস সি বাই এন স্কোয়ার, ইকুয়াল করার জন্য একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নেব, ঠিক আছে? এবারে প্রথমে আমি ই 1 বার করছি, অর্থাৎ ফার্স্ট অরবিটের এনার্জি মাইনাস সি বাই 1 স্কোয়ার মানে 1, তো মাইনাস সি বেরোচ্ছে, খুব ভালো কথা। ই 2 বার করছি, ই 2 কি, মাইনাস সি বাই স্যার 2 স্কোয়ার মানে 4, বা
1/4 আছে, অর্থাৎ 0.25 মাইনাস সি 0.25, এটা -1 সি বেরিয়েছে, এটা -0.25 সি বেরিয়েছে। E3 বেশি বার করবো না, এই তিনটেই বার করি। 1/3 c/9 আসছে, 1/9 মানে আরো ব্যাকে আসবে, টোটাল জিনিসটা আরো ব্যাকে আসবে। কত আসছে কেউ বলতে পারবি? বাবা কেউ জানে না। আরে 10 থেকে যদি 1 বাদ যায় তাহলে তো 1ই পড়ে থাকবে, তাহলে 0.11 পার্ট থাকবে। সবসময় এইটা মাথায় রাখবি, 1/9 মানে এই জিনিসটা, 1/10 মানে কি হয় 0.1, তাহলে 1/9 তার থেকে একটু বেশি থাকবে 1 ব্যাস। এইভাবে অ্যাপ্রক্সিমেশন গুলো সে তাড়াতাড়ি পারবি করতে। যাই হোক, গল্প ক্লিয়ার আশা করি। তো বক্তব্য হচ্ছে তিনটেকে কম্পেয়ার কর। এখানে তোদের প্রথম ধারণা ছিল স্যার ই যদি এন বাড়ে ই কমবে, যদি এন বাড়ে ই কমবে। এখানে আমি এন কে বাড়িয়েছি, ই দেখ ইটাও তার সাথে সাথে বেড়েছে। নাম্বার লাইন ছোটবেলা থেকে পড়ছিস, তাতে তোরা নিশ্চয়ই জানিস নাম্বার লাইনের এই দিকে যত যাই তত সংখ্যা বাড়ে, নাম্বারের ভ্যালু বাড়ে। অর্থাৎ -1 -2 এর থেকে যদি কম্পেয়ার করিস -1টা বড়, তাই তো জানিস ছোটবেলা থেকে। তাহলে তুই নিজে এবারে ভাব, আমি -0.11, তারপরে 0.25, 0. মাইনাস এখানে 1 লিখছি, -1। তো তুই নিজে ভাব স্যার, যত আমরা এখানে এন এর ভ্যালু বাড়াচ্ছি তত তো আমাদের এনার্জিটাও এইদিকে বাড়ছে, হ্যাঁ কি না? এইটাই সব থেকে গোলানো জিনিস, আর এইটার সাথে লিঙ্ক করব আজকে যেটা থেকে শুরু করেছিলাম, দ্যাট ইজ যত এন এর ভ্যালু বাড়াচ্ছিস মানে তুই যত দূরের অরবিটে যাচ্ছিস KLMN একেবারে লাস্টের অরবিট পর্যন্ত, তত এনার্জি বাড়বে। কি এনার্জির কথা বলছি? পোটেনশিয়াল এনার্জি। আশা করি ক্লিয়ার, পুরো হোল স্টোরিটা এবারে গিয়ে সেই কারণ অর্জুনের দেখা হলো। তাহলে প্রথমে যেটা থেকে শুরু করেছিলাম, তার মানে এখানে স্যার হিসেব মতো এন বাড়লে টোটাল এনার্জিটাও বাড়বে। এক্স্যাক্টলি। ওকে, তো মোটামুটি হলো এই জিনিসটা। ঠিক আছে স্যার, খুব ভালো কথা, ভালো লাগলো ক্লাস করে আপনার, কিন্তু এখনো পিকচার বাকি আছে। রিডবার্গ কনস্ট্যান্ট জিনিসটা পড়েছি, ল্যামেন, প্যাসন, ব্যাকেট, ফান্ড সিরিজ পড়েছি আমরা। তো এবারে আমি যে এই যে পুরো গল্পটা লিখেছি এখানে, ফাইনালি এই যে টোটাল এনার্জিটা পেলাম, একটু আগেই সেই এক্সপ্রেশনটা আগের পেজেই আছে দেখতে পাচ্ছিস, আমি ওটাকে আবার লিখছি এই পার্টটা। তো তোরা কি শিখলি? কাছের অরবিটটার এনার্জি কম, দূরের অরবিটটার এনার্জি বেশি। কোন এনার্জি? পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, চলো তার ভিত্তিতে এবার বোর্ড যে সেকেন্ড পস্টুলেটটা দিয়েছিল, কি বলেছিল? যে E2 মাইনাস E1 দ্যাট ইজ ইকুয়াল টু H নিউ, এই জিনিসটাই তো বলেছিল। তো এইখানে এই দুটো জায়গায় আমরা ভ্যালু পুট করব। তাহলে স্যার এটা হবে -CN2 স্কোয়ার মাইনাস আবার মাইনাস দিয়ে CN1 স্কোয়ার। তো আমি এখানে দুটো, তাহলে E1 এর জন্য এটা -C/N1 স্কোয়ার, E2 এর জন্য লিখতেই পারি -C/N2 স্কোয়ার, তাই তো? তো এই দুটো জিনিস ইকুয়াল টু H নিউ। তাহলে H নিউ ইকুয়াল টু, এবারে একটুখানি দেখ ঘুরিয়ে লিখছি ব্যাপারটাকে, N1 স্কোয়ার মাইনাস N2 স্কোয়ার। অনেকেই এই জিনিসটা নিয়ে আমাকে কমপ্লেন করে যে স্যার এই অনেক সময় বুঝতে পারি না, এটা ইনিশিয়ালটা আগে থাকে ফাইনালটা পরে থাকে কেন? এবারে দেখ আমি মাইনাসটা দিয়ে লেখাতে আশা করি বুঝতে পারছিস, ওটা ক্যালকুলেটিভ ওয়েতেই কিন্তু এসছে। তোর -N1টা আগে হয়ে গেছে প্লাস বলে N2টা পরে হয়ে গেছে। সিটাকে বার করলে 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার। এখানে H নিউ যেমন আছে থাক, আমার দরকার এখানে নিউটা, বা অনেক সময় ল্যামডাটাও এখানে ফ্যাক্টর করে। চল ল্যামডাটা বার করি, ল্যামডা সব থেকে ভালো। H নিউ ছোটবেলা পড়েছি V ইকুয়াল টু F ল্যামডা, ছোটবেলা তো দূরের কথা, আগের সেমিস্টারেই পড়ে এসেছি। এফটা কি না স্যার, এখানে একটুখানি গল্প চেঞ্জ হয়েছে। কি গল্প চেঞ্জ হয়েছে না, এখানে এই ভি এটা লাইটের ভেলোসিটি, যেটাকে সি লিখি, তো আমি সি বার লিখছি আপাতত, কেননা ওখানে অলরেডি একটা সি নিয়েছি, আর ফ্রিকোয়েন্সিটাকে নিউ নিয়েছি, রাইট? তাহলে ল্যামডা ইকুয়াল টু অ্যাকচুয়ালি সি বার বাই নিউ, বা সি নিতে পারিস, এটাকে বরঞ্চ সি বার করে দিতে পারিস, এটাকে সি বার করে দে, তাহলে মানে সি কে আবার নেবো তো অসুবিধা হবে।
এটাকে সি বার করছি যে এটা যে কোনো একটা কনস্ট্যান্ট, আর লাইটের ভেলোসিটিকে সি ধরছি, বেটার হবে। ঠিক আছে, একটুখানি চেঞ্জটা করে নেই। তাহলে ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউ, আমার চাই নিউ ইকুয়াল টু কত, তাহলে নিউ ইকুয়াল টু এখানে সি বাই ল্যামডা। তাহলে নিউ এর জায়গায় আমি যদি সি বাই ল্যামডা বসাই, এটা হবে এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু সি বার, যেটা একটা কনস্ট্যান্ট 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এত অবধি তো আশা করি ক্লিয়ার, সিম্পল ভাবে করেছি। তাহলে ফাইনালি 1/λ that is equal to c bar divided by hc, 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এই যে গোটা ফিগারটা সি বার, যেটা অলরেডি এই পার্টটা সি বারটা আশা করি ক্লিয়ার, অলরেডি এই পার্টটা, এইটা দেখ ক্যালকুলেট করতে পারবি তুই বসে বসে। এই যে জিনিসটা, এইটা যখন hc, দ্যাট মিন্স প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট অ্যান্ড velocity of light বা speed of light at vacuum 3 into 10 to the power 8 meter per second, সেইটা দিয়ে ডিভাইড হলো, তখন যে ফিগারটা পেলাম সেই ফিগারটাকে আমরা বলছি ভাই আর, ক্যাপিটাল আর, যেটার আরেকটা ফর্ম হচ্ছে রিডবার্গ। এটাকে বলি আমরা রিডবার্গ কনস্ট্যান্ট। আশা করি বোঝাতে পারলাম রিডবার্গ কনস্ট্যান্ট এলো কোথা থেকে। ছোটবেলা থেকে এই জিনিসটা করে আসছি, অথচ আমরা জানি না যে এই জিনিসটা আসছে কোথা থেকে। So this is the actual outcome. এখনো পিকচার বাকি আছে স্যার, পিকচারই দেখিয়ে যাচ্ছেন, শেষ আর হচ্ছে না, ইন্টারভেল হয়ে গেল। চলো, এত অবধি ক্লিয়ার আশা করি, বোঝাতে পারলাম যে আটটা এলো কোথা থেকে। আমি ধরছি এটা 1 নম্বর কে এল এম এন, এরকম কিছু একটা ধরতে পারি। তো আমি বলছি ফার্স্ট স্টেটটা থেকে যদি এনার্জি বেরোয়, যদি ইলেকট্রন জাম্প করে, সে কোথায় কোথায় জাম্প করতে পারবে? কে থেকে সে এল এ জাম্প করতে পারবে, এম এ জাম্প করতে পারবে, ডাইরেক্ট এন এ জাম্প করতে পারবে, এছাড়া সো অন আরোতে জাম্প করতে পারবে, হ্যাঁ কি না? ফার্স্ট স্টেটটার থেকে সে লাস্টের সবগুলোতে জাম্প করতে পারবে, রাইট? কথাটা ক্লিয়ার? আমি অলওয়েজ হায়ার অরবিটে জাম্প করার কথা বলছি এখানে, ওকে? তাহলে এই যে জাম্প করছে, এটা 4টে সিরিজ তৈরি হচ্ছে, এরপরে আরো যদি থাকে 4টে সিরিজ তৈরি হচ্ছে, ঠিক আছে? যে n2 তে আছে সে কোথায় কোথায় জাম্প করতে পারবে না স্যার? তার জন্য একটা পসিবিলিটি কমে যাবে, সে এখান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ডে জাম্প করতে পারবে। যে n3 তে আছে তার জন্য একটা পসিবিলিটি আরো কমে যাবে, অর্থাৎ দুটো টোটাল পসিবিলিটি কমে গেল, এখানে আর এখানে জাম্প করতে পারবে। আর লাস্টেরটা এখানে জাম্প করতে পারবে। আশা করি ক্লিয়ার? তো এই যখনই একটা ইলেকট্রন একটা অরবিট থেকে আরেকটা অরবিটে জাম্প করে, তখন সে এনার্জি ছাড়ে, কি? ইন দ্য ফর্ম অফ লাইট, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো সে যখন নিশ্চয়ই হায়ার অর লোয়ার অরবিটে জাম্প করবে, তখন সে আরো বেশি বা কম এনার্জি ছাড়বে। সেই এনার্জির যা ফ্রিকোয়েন্সি হবে, নিশ্চয়ই সে সেই অরবিট থেকে একটা অরবিট জাম্প করে তার নেক্সট অরবিটে ডাইরেক্ট চলে গেলে তার ফ্রিকোয়েন্সি আরো চেঞ্জ হবে। এই লাইটগুলো আলাদা আলাদা স্পেকট্রাম ক্রিয়েট করে অফ ডিফারেন্ট ওয়েভলেন্থস, দেখ, যার জন্য ইকুয়েশনটা ওয়েভলেন্থের ফর্মে সাজিয়েছি আমরা। এদেরকে আমরা নাম দিয়েছি লিম্যান, বামার, প্যাসেন, ব্যাকেট অ্যান্ড ফার্ড, 5টা টোটাল। লিম্যান কি না স্যার, আপনি এখানে n ইকুয়াল টু 1 থেকে প্রথমটা n1 যেটা, সেটা n1 হতে পারে, মানে n ইকুয়াল টু 1 হতে পারে, আর n2টা 2, 3, 4 হতে পারে, এটা লিম্যানের জন্য। বামার গল্প হচ্ছে যে স্যার n1টা, এবার সেকেন্ডে আমি পৌঁছে গেছি, n1টা 2 ধরুন, তাহলে n2টা কি হতে পারে না স্যার 3, 4, 5 and so on। এইভাবে আশা করি প্যাটার্নটা এবার ক্লিয়ার। লিম্যান, বামার, প্যাসেন, অ্যাকচুয়ালি প্যাসচেন। n1টা কি ধরবো এক্ষেত্রে? n1টা ধরবো 3, আর n2টা কি হবে না স্যার হায়ার আরো যাবে না, এটা হবে 4, 5, 6 and so on। তো এবারে বুঝে গেছিস আর কি প্যাটার্নগুলো, ক্লিয়ার? লিম্যান, বামার, প্যাসেন, ব্র্যাকেট আর ফান্ড, এফইউএনডি। যাই হোক, তো রিডবার্গ কনস্ট্যান্ট যেটা এখানে আমাদের বেরিয়েছে আগে, আর এর ভ্যালুটা যদি তুই ক্যালকুলেট করিস, সেটা অ্যাকচুয়ালি কি শেখালাম? সি বার, যেটা আগে ক্যালকুলেট করে পাবো, আর তার নিচে এইচসি আছে। তো এই সমস্ত ভ্যালুস বসানোর পর তুই যেটা পাবি, দ্যাট ইজ 1.081 into 10 to the power 7. This is the Rydberg constant value.
বলছে ক্যালকুলেট দ্য এনার্জি অফ দ্য ফার্স্ট এনার্জি লেভেল বা গ্রাউন্ড স্টেট। এক্ষুনি আমরা এই জিনিসটা বার করেছি, E ইকুয়াল টু মাইনাস অফ সি বার বাই এন স্কোয়ার, রাইট? তার জন্য একটা ট্রিক শিখিয়ে দিই, অঙ্কটা দেখাতাম না, এই ট্রিকটার জন্যই দেখাচ্ছি। এমনিতে আমাদের নোটেও পাবি অঙ্কটা, অন্যভাবে পাবি, আমি ট্রিকটা শো করার জন্যই দেখাচ্ছি। আমি কি করলাম, এক্ষুনি তোকে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা মনে রাখতে বললাম, রাইট? 1.081 ইন্টু 10 টু দি পাওয়ার 7। আমি কি করছি দেখ, রিডবার্গ কনস্ট্যান্ট মানে কি স্যার, যে সি বারটা ছিল তার নিচে এইচ সি মাল্টিপ্লাই করে দিলে আপনি বলেছেন ও রিডবার্গ কনস্ট্যান্ট হয়ে যাবে। তো আমি তাই করেছি, আর যেহেতু এইচ সি তলায় মাল্টিপ্লাই করেছি, ওপরেও এইচ সি মাল্টিপ্লাই করতে হয়েছে। আচ্ছা, তারপরে এনার্জি E ইকুয়াল টু মাইনাস, এই পার্টটা কি হয়ে গেল স্যার, রিডবার্গ কনস্ট্যান্ট, এইটা হয়ে গেল প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এটা হয়ে গেল স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম, অ্যান্ড আমরা গ্রাউন্ড স্টেটের এনার্জি বার করছি, সো n এর ভ্যালু হয়ে যাবে 1। সো ভ্যালুগুলো ঝটপট বসাবো এখানে, দ্যাট ইজ 1.081 ইন্টু 10 টু দি পাওয়ার 7। অঙ্ক কি ইজি হয়ে গেল? সবসময় মুখস্থ রাখতেই হবে এমন কোনো কথা নেই, জিনিসগুলো আইডিয়া ওয়াইজ ক্যাপচার করতে শেখো, যেটা জানো সেটা থেকে কাজ চালাতে শেখো। এই জিনিসটা যেটা বেরোবে জুলে বেরোবে, কারণ সমস্ত কিছু এখানে তোর এসআইতে আছে। তো জুলে যদি বেরোয় আমি কি করবো জানিস, আমি এটাকে ইলেকট্রন ভোল্টে বার করবো। এগেন আই উইল রাইট দ্য সেম থিং, যদিও ঢপ মারলাম, লিখবো না তো কে কাটবে। আই উইল রাইট দ্য সেম থিং ডিভাইডেড বাই, আই উইল জাস্ট ডিভাইড ইট উইথ দ্য চার্জ অফ ইলেকট্রন। এটা আশা করি সবার জানা আছে ইলেকট্রন ভোল্টে কিভাবে কনভার্ট করে। সো আই এম ডুইং দ্য সেম থিং ওভার হিয়ার। ইলেকট্রন ভোল্ট ইউনিটে কনভার্ট হয়ে যাবে। যারা জানো না তাদের জন্য বলে দিই, যে জুলে যেটা বেরোবে সেটাকে যদি ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড করি, তখনই ইউনিটটা হয়ে যাবে ইলেকট্রন ভোল্ট। এইভাবে ভেবে রাখো, তাড়াতাড়ি হবে। So if you just calculate it right now, you will get it is 13.46 approximately, minus 13.46 ইলেকট্রন ভোল্ট। তাহলে গ্রাউন্ড স্টেট, তোর গ্রাউন্ড স্টেটের এনার্জি কি হয়ে গেল, এত ইলেকট্রন ভোল্ট, রাইট? তুই টেকনিক্যালি কিন্তু এখানে সি বারের ভ্যালুটা বার করেছিস, দেখ তুই সি বারের ভ্যালুটা বার করেছিস। এবার আমি যদি বলি তার পরের লেভেলের এনার্জি কত, তুই বলবি স্যার মাইনাস 13.46 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই এন স্কোয়ার, এটা আমার nth অরবিটের ফর্মুলা হয়ে গেল। এবার আপনি বলুন কোন অরবিট চাই, আমি সেই অরবিটের অনুযায়ী ভ্যালু বসাবো n এর, অ্যান্ড আই উইল গেট দ্য এনার্জি অফ দ্যাট পার্টিকুলার অরবিট। এটা কোয়েশ্চেনটা যদি কেউ লিখতে চাস লিখে রাখতে পারিস, ক্যালকুলেট দ্য এনার্জি অফ ফার্স্ট এনার্জি লেভেল, যেটাকে গ্রাউন্ড স্টেট বলি। যা হলো সেটাকে ভিজুয়ালাইজ করতে পারে, এইটা অ্যাটলিস্ট লাস্ট করলে পুরো যা করলি এতক্ষণ পর্যন্ত সমস্ত ক্লিয়ার হয়ে যাবে, আর কয়েকটা নামটাও জানতে পারবো যেটা পরবর্তীকালে প্র্যাকটিক্যালে কাজে লাগবে। আচ্ছা, প্রথমে এনার্জি লেভেলে আসি, পুরো গল্পটাকে এবারে সাজাচ্ছি। প্রথমে এনার্জি লেভেল দিয়ে আসছি, ঠিক আছে? কেসটা হচ্ছে স্যার, এটা হচ্ছে কে অরবিটের জন্য লিখেছেন, ফার্স্ট যে পার্টটা কে অরবিট, ওকে? এর ইকুয়াল টু লাস্টেরটা আমি ইনফিনিটি বলছি, আমি জানি না, চলতেই থাকবে ইনফিনিটি। এটা অনেকটা দূরে আছে অ্যাকচুয়ালি, আমি পাশে এঁকেছি বটে, বাট দ্যাট ইজ সো ফার রাইট নাও, ঠিক আছে? অনেকটা দূরে আছে লাস্ট পার্টটা। আচ্ছা, বক্তব্য হচ্ছে স্যার এটা কে, এটা এল, এম, এন, ও, অ্যান্ড লাস্টেরটা জানি না, ইনফিনিটি কিছু একটা হবে, এনএথ, এনএথ বলতে পারিস, এনএথ, ঠিক আছে? এবার বলি এনার্জি, এনার্জি কত না স্যার, আপনি শিখিয়েছেন কাইনেটিক এনার্জি ফার্স্ট এরটার বেশি, বাট আমরা সমস্ত কিছু পোটেনশিয়াল এনার্জি দিয়ে বলবো, তাই যত দূরে যাব পোটেনশিয়াল এনার্জি বাড়তে থাকবে, এই কথাটা আপনি শিখিয়েছেন। আচ্ছা, আপনি এক্ষুনি বার করলেন ফার্স্টের একেবারে গ্রাউন্ড স্টেট কে অরবিটের এনার্জি হচ্ছে মাইনাস 13.6 বা 6 বেরিয়েছিল তোরে, হ্যাঁ 46 টাইপের কিছু বেরিয়েছিল, যাই হোক আমি 13.646 লিখছি ইলেকট্রন ভোল্ট, এটা ফার্স্ট অরবিট। সেকেন্ড অরবিট কি বললাম, বাই এন স্কোয়ার, অর্থাৎ তুই 4 দিয়ে এটাকে যদি ডিভাইড করিস তোর ভ্যালুটা আসবে মাইনাস 3.4 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, থার্ডেরটা 13.6 কে তুই 9 দিয়ে ডিভাইড করবি,
ভ্যালুটা তোর আসবে, এনার্জির ভ্যালুর কথা বলছি, সেটা আসছে -1.51 ইলেকট্রন ভোল্ট। আমার এটা করা আছে, ওইটা দেখেই বলছি তোর, বইতে এই ডায়াগ্রাম পাবি না, এটা আমার করা ডায়াগ্রাম। আচ্ছা, বইতে একটা থাকবে তো আরেকটা থাকবে না, এরকম করা আছে। আচ্ছা, ফাইনালি ফোর্থ অরবিটে তুই 16 দিয়ে ডিভাইড করবি, 13.6 কে 16 দিয়ে ডিভাইড করবি, সো ইট উইল কাম অ্যাজ 0.86 ইলেকট্রন ভোল্ট। তারপরে আরো উপরে যাচ্ছি, একেবারে ফিফথ অরবিটকে তুই যখন ডিভাইড করবি, এটা মোস্ট প্রবাবলি তোর এখানে -0.54 বেরোবে, কারণ 5 দিয়ে 25 দিয়ে ডিভাইড হচ্ছে, তাও একবার চেক করে দিস, লাস্টেরটা নট শিওর, এখানে আমি নিজের হিসাবে বললাম, ওটা লেখা নেই। যাই হোক, এরকম করে স্যার একেবারে ইনফাইনাইটে আমি যদি চলে যাই, ভালোভাবে বুঝবি, আমি নাম্বার লাইন ফলো করছি, নাম্বার লাইনে 13 এখানে বসে, 3 এখানে বসে, তারপরে 1 এখানে বসছে, 0.5 এখানে বসছে, এরকম করে করে আমি কত দূরে যাচ্ছি না স্যার, আপনি ইনফিনিটির দিকে যাচ্ছেন। সো পজিটিভ ক্ষেত্রে তো যাবই না, লাস্ট কোথায়, লাস্ট আমার বার কোথায়, 0, পজিটিভ রিজিয়ন নেবো না, ঠিক আছে, লাস্ট বার কোথায়, 0, তাহলে স্যার যেটা ইনফিনিটিতে নিয়েছেন অরবিটটা, তার এনার্জি হবে 0। তুই নিজে দেখ, নাম্বার লাইন ওয়াইজ আমি তো 0-র দিকেই যাচ্ছি, হ্যাঁ কি না, ক্লিয়ার? এনার্জি সিরিজ সবার ক্লিয়ার? যত ওপর দিকে উঠছি এনার্জি বাড়ছে, নাম্বার লাইন ফলো করো, ছোটবেলার কনসেপ্ট ক্লাস 7 এর। আচ্ছা, লিম্যান সিরিজে আসছি। লিম্যান কি বলে, আমি এরম উল্টো দেখিয়েছিলাম না, তো এবারে আমি সবসময় এনার্জি রেডিয়েশনের দেখাচ্ছি, এনার্জি ছাড়বে। এনার্জি কখন ছাড়বে না স্যার, যখন হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে আসবে, তখন স্যার সেই এনার্জি ছাড়বে। ওকে, হায়ার গুলো ওপরের দিকে যত যাচ্ছি, লোয়ার গুলো নিচের দিকে জানিস। তো লিম্যানের ফার্স্ট সিরিজ দেখাচ্ছি, 1, 2, এবার লিম্যানটা জিনিসগুলো বুঝবি, লিম্যানেরটা আঁকছি, এটা হচ্ছে পরে 3 এখান থেকে হবে, এটা লিম্যানের সিরিজ, ঠিক আছে। কেন করছি একটু পরেই বুঝতে পারবি, এখান থেকে অঙ্ক আসে, অঙ্কে কিন্তু তোকে ডাইরেক্ট বলে দেবে ওটা না। তো ইনফিনিটি স্যার। কোনটা রে, লাস্টেরটা তো? হ্যাঁ, লাস্টেরটা ইনফিনিটি, একেবারে লাস্টেরটা ইনফিনিটি লিখেছি স্যার। প্রথমটা আসবে এখান থেকে, 1, 2, ওকে, তো এটা গেল বামার সিরিজ। এরপরে প্যাশন সিরিজ আসে, আমি বেশি আঁকবো না, অনলি প্যাশন অব্দি এঁকে ছেড়ে দেবো, তারপরে আসেও না তাদের পরীক্ষায়, অনলি এই 3টে আসে, মানে অঙ্ক এই 3টে দিয়ে আসে, এরপরে এগুলো আঁকলে কোনো ক্ষতি নেই, তাড়াতাড়ি হবে, বাট স্টিল দরকার। এবার কেসটা দেখ, এখান থেকে চেঞ্জ জিনিসটা, আশা করি এইটা ক্লিয়ার যে হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে জাম্প করছে, তার মানে স্যার এনার্জি ছাড়ছে, তো রে হিসাবে আমরা এনার্জি পাচ্ছি, এটা নিয়ে কোনো কারো কনফিউশন হওয়ার কথা নয়। ওকে, তো এইটা লিম্যান সিরিজ। তাহলে এইটার প্রথম যে রেটা আছে, প্রথম যে লাইটটা আসছে, সেটার নাম হচ্ছে এল আলফা, পরের লাইটটা এল বিটা, তারপরের লাইটটা এল গামা। সিমিলারলি যখন বামারের কথা বলবো, বামারের প্রথম লাইটটা বি আলফা, বি বিটা, বি গামা, অর্থাৎ বুঝতে পারছিস, তোকে পরীক্ষায় কিন্তু এইভাবে ডাইরেক্ট বলে দেবে বি বিটা লাইন, বি আলফা লাইন, তখন তোকে আলাদা করে বলবে না যে ভাই দেখো N2 তে আসছে বামার সিরিজ, এখন আর তুমি ছোট নেই বাবা, এখন গল্প পুরোপুরি হাই লেভেলে আছে, তো সেই অনুযায়ী কোয়েশ্চেন আসবে, সেই অনুযায়ী জিনিসগুলোকে খুঁটিয়ে কনসেপ্টটা ডিপ রাখতে হবে, তাতে গল্প তুমি ইজিলি করে দিতে পারবে। আচ্ছা, এইটা ভুল করেছি একটা, এখানে আমি ডায়লগ মারতে মারতে নিজেই ভুল করে দিয়েছি, চলো তো এইটা নিচয় নামতো। ওকে, হয়েছে। আর এটা কি ছিল, এটা ছিল বামার সিরিজ, আর এটা প্যাশন সিরিজ, তাহলে আমি বুঝে গেছিস পি আলফা, পি বিটা, এটা আমার নামে চালাতে পারতো, পি গামা। চলো, তো এবারে পুরো সিরিজটা আশা করি ক্লিয়ার, এইটা স্ক্রিনশট নিবি তো নিয়ে নে, কিভাবে লিখবি তো লিখে নে, সেটা তোর ব্যাপার।
কিন্তু দুর্দান্ত জিনিস বানিয়ে দিয়েছি। এই জিনিসটা দেখলে অ্যাটলিস্ট এইটা অ্যাসিওর করতে পারি এই রিলেটেড অঙ্কগুলোতে কোনো অসুবিধা হবে না। তুই এটা জেনে যাবি যে স্যার কোন স্পেকট্রামটার কথা বলেছে, সেটা কোথা থেকে কোথা পর্যন্ত আছে। যেমন আমি সাপোজ বলছি বি গামা, তার মানে বামার সিরিজের গামা। বামার সিরিজের গামা কোথা থেকে? 5 থেকে নামছে 2 পর্যন্ত। বামার সিরিজ মানে তো তাহলে 2 তে নামবেই। স্যার ব্র্যাকেটটার জন্য কি করব? ব্র্যাকেট দেবে না, অনলি লিম্যান বামার প্যাসেন অব্দি দেয়, ব্র্যাকেট আর ফান্ড। তাও বলে দিচ্ছি, তুই যেহেতু জিজ্ঞেস করলি আমি তাও বলে দেবো তোকে, চাপ নেই। আচ্ছা, পায়েল নাকি একটা জিজ্ঞেস করলো, সুইটি বলে তুই জিজ্ঞেস করলি, ব্র্যাকেটের আর বামারের এই গুলিয়ে যাবে বলে জিজ্ঞেস করলি না রে? এটা বি আর আলফা বলি আমরা, ঠিক আছে? ব্র্যাকেটের হচ্ছে ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ। আচ্ছা, লেন্থ অ্যান্ড কি বলেছে আর ওয়েভ নাম্বার। ও বাবা, calculate the wavelength and wave number for beta alpha line। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা এইটা, calculate the wavelength and wave number for b alpha line। b alpha বলতে কোনটা বলেছে রে? বামার সিরিজের ফার্স্ট রেটা b alpha, দেখ এইটা বামার সিরিজের ফার্স্ট রেটা। আসছে কোথা থেকে? না স্যার আসছে এটা 3 থেকে, যাচ্ছে কোথায়? না স্যার 2 তে যাচ্ছে। কি বললাম? আসছে 3 থেকে, যাচ্ছে 2 তে। একটুখানি মাথায় রাখবি কথাটা আমার। তাহলে ইনিশিয়াল আর ফাইনাল আমার গোছানো হয়ে গেল না। ফর্মুলা ওয়াইজ ছিল আমার 1 বাই ল্যামডা দ্যাট ইজ ইকুয়াল টু আর। আর এর ভ্যালু ছিল 1.081 ইন্টু 10 টু দি পাওয়ার 7। আচ্ছা, একটা জিনিস এবারে খেয়াল করবি, আমি ফাইনাল মাইনাস ইনিশিয়াল করি, এখানে ফরম্যাটটা অলওয়েজ ফাইনাল মাইনাস ইনিশিয়ালের, যার জন্য এই ফর্মুলাটা সবাইকে আমি রেকমেন্ড করি। আগে যেটা হয়েছে দ্যাট ইজ কমপ্লিটলি ওকে, এনআই আগে n1 মাইনাস n2 ছিল, মনে করে দেখ আগে যে ফর্মুলাটা, যদি খাতায় লিখে রাখিস, কিন্তু ওটা ফাইনাল থেকে ইনিশিয়াল, আসছে n1 থেকে যাচ্ছে n2 তে, এরম কেস ছিল। এইটার জন্য যেহেতু তোরা গুলিয়ে যাস, তার জন্য আমি এই ফর্মুলাটা তৈরি করে রাখছি, এটা সাইডে লিখে রাখবে যে ফর্মুলাটা এখন লিখছি, nf স্কোয়ার মাইনাস ni স্কোয়ার। এই কথাটা ওটা প্রুফ করার জন্য ওটা, কিন্তু অঙ্ক করার জন্য এই ফর্মুলা, যাতে তোমাদের না গুলিয়ে যায়। প্রথমে কি বললাম, কি রে দিয়েছে সেটা স্টাডি করলাম। সে আসছে কোথা থেকে? স্যার 3 থেকে। যাচ্ছে কোথায়? 2 তে। হলো ফর্মুলা আমার এইটা। তাহলে প্রথমে ফাইনাল বসবে, ফাইনালের ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস ইনিশিয়াল বসবে 3 স্কোয়ার। তো হয়ে গেল আমার গল্প। তো 4 বাই এখানে 4 এখানে 9, তাহলে মোটামুটি আমার এখানে ক্যালকুলেট করা আছে 1.501 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তোরা তাও একবার দেখে নিতে পারিস। তাহলে এটাকে ফ্লিপ করব, ফ্লিপ করলে যেটা আসে 6.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, এরকম কিছু একটা ফরম্যাট আসবে। ঠিক আছে, এটা গেল কি ওয়েভলেন্থ। ওই যে লাইটটা বেরোলো, এই যে লাইটটা দেখতে পাচ্ছিস, এই লাইটটার ওয়েভলেন্থ অত। ঠিক আছে, এবার কেসটা হচ্ছে স্যার আরেকটা চেয়েছে, আপনি তো ওয়েভলেন্থ বার করে দিয়েছেন, ওয়েভ নাম্বার চেয়েছে। ওয়েভ নাম্বার কি করে বার করব? ওয়েভ নাম্বার হচ্ছে কিছুই না, অলরেডি বেরিয়ে গেছে অ্যান্সার আমাদের। এইটাকে ওয়েভ নাম্বার বলে, এটাকে এই নিউ বার অথবা কে অনেক নাম দিয়ে ডিনোট করে। 1 বাই ল্যামডাকে ওয়েভ নাম্বার বলে, এটা মাথায় রাখবে। ক্লিয়ার আশা করি। সো দিস ইজ ওয়েভ লেন্থ ইনভার্স। লেন্থের ইনভার্স মানে তো স্যার মিটার ইনভার্সে আসবে, আর এটা মিটারে আসবে। আমরা এসআইতে কাজ করেছি, আশা করি ক্লিয়ার। খুব পাতি অঙ্ক, কিন্তু আমাদের কয়েকটা জায়গায় গুলিয়ে যায়। স্টেপ 1 দেখবো কার কথা বলেছে, স্টেপ 2 দেখবো তার মানে সে আসছে কোথা থেকে, যাচ্ছে কোথায়, ইনিশিয়াল আর ফাইনাল। আসছে কোথা থেকে? 3 থেকে। যাচ্ছে কোথায়? 2 তে। ফর্মুলা আমার এইটা অঙ্ক করার জন্য, ফাইনাল আর ইনিশিয়ালের ভ্যালু যথারীতি যে জায়গায় দরকার সেই জায়গায় বসিয়ে দেবো, অ্যান্ড ফাইনালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর কি দরকার?
এমনই লাইভ ক্লাসের অনেক কেসেস আমরা নিয়ে চলে আসি, অনেক কেস ডিপলি ডিসকাশন হয় যেটা ইউটিউবে বড় ভিডিও করার জন্য হয়ে ওঠে না। তো যার জন্য যদি তোমরা এই লাইভ ক্লাস জয়েন করতে চাও, চলে যাও ডেসক্রিপশনে, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে নিশ্চয়ই কিন্তু তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে, আর আমাদের টিম তোমাদের যোগাযোগ করে নেবে। তো ততক্ষণ পর্যন্ত প্রসেনজিৎ নিচ্ছে বিদায়, প্র্যাকটিস করতে থাকো, টাটা। Wake up, early mornings, late nights, hopping on a different flight. What's the meaning of life, ayy? Wake up, same-ish, different day. Make a wish, call it pray. Am I sick, am I okay, ayy? Stay up, late night.